আজ ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শনিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম, রোববার শিক্ষকদের কর্মবিরতি। আগামী দশকে ঢাকা বিশ্বের নিকৃষ্টতম শহর হবে আশঙ্কা বিশেষজ্ঞদের, ড্রেনেজ ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ। বাড়ছে অধিকাংশ নদ নদীর পানি, বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি অবনতি, ২৩ জেলায় পানিবন্দী অন্তত ১৫ লাখ মানুষ। লোকসান এড়াতে চট্টগ্রাম পানগাঁও রুটে কন্টেইনার পরিবহনে কেনা ৩টি জাহাজ বেসরকারি খাতে চালাল বন্দর কর্তৃপক্ষ। পার্থে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষকদের পাশাপাশি এবার আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরাও। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের পদত্যাগের জন্য শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা। এছাড়া আগামী রোববার পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষকরা। অন্যদিকে ভিসি দাবি করছেন শিক্ষার্থীদের উস্কে দেয়া হচ্ছে। ভিসির অপসারণের দাবিতে ৪ মাস ধরে আন্দোলনে রয়েছেন শিক্ষকদের একটি অংশ। রোববার শিক্ষকদের কর্মসূচিতে ভিসির পক্ষ নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পর নীরবে চলতে থাকা আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। ৪ দিন পর বৃহস্পতিবার হঠাৎ করেই বিপুল সংখ্যক শিক্ষার্থী আলাদাভাবে আন্দোলন শুরু করল। তবে দাবি একই, ভিসির অপসারণ কিংবা পদত্যাগ। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা নিজেদের তাড়নায় নিজের বিবেকবোধ থেকেই আন্দোলন করছে। যখন ওরা দেখলো যে ভাইস চ্যান্সেলর মহোদয় দাবি করলেন যে শিক্ষকরা তার গায়ে হাত দিয়েছে এবং আসলে জাস্ট তার উল্টাটা, তিনি শিক্ষকদেরকে হাত দিয়েছে, একটা ভিডিও আছে এবং সব জায়গায় প্রচারিত হয়েছে, তখন নিশ্চয়ই তাদের খুব খারাপ লেগেছে যে এটা কি ব্যাপার, এটা কেমন করে হয়। তখন তারা নেমে এসেছে এবং আন্দোলন করছে। এই দাবিটা আমাদের ছিল। আজকে আমি অত্যন্ত খুশি যে আমাদের ছাত্ররা, সাধারণ ছাত্ররাও বুঝতে পেরেছে এবং তারাও এই দাবিটা তুলছে। আমি অত্যন্ত আশাবাদী যে ভবিষ্যতে আর কোনো উপাচার্য এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে না। আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা জানালেন, ভিসি সরে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি যতক্ষণ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে চলে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই প্রেক্ষিতে আগামী রবিবার পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলবে। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন আমাদের এই আন্দোলন করার ছাড়া কোনো উপায় নেই। দাবি একটাই, ভিসির অপসারণ। তবে উপাচার্য বলছেন, শিক্ষার্থীরা কোনো অনুমতি না নিয়ে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে। এটা তো একটা নিষিদ্ধ অবস্থান, ছাত্রদের মিছিল সমাবেশ তো হওয়া আমাদের সিন্ডিকেট রেজলিউশনে এটা কিন্তু নাই। এটা একেবারেই ঠিক হয় নাই। আমি এই ব্যাপারটা দেখছি কি করা যায়। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে কথা বলবো অধ্যাপক ডক্টর জাফর ইকবালের সঙ্গে। স্বাগত স্যার। আমরা জানি যে একটা আন্দোলন চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং সর্বশেষ যে অবস্থাটি একদম শেষ ভিসির বক্তব্যটি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করব প্রথমেই, যে বাংলাদেশে যে দেশটিতে ছাত্রদের আন্দোলনের ইতিহাস বলা যায় যে এই দেশটির ইতিহাসের সঙ্গে গৌরবের সঙ্গেই আলোচিত হয়, আমরা এটা নিয়ে গর্ববোধ করি, সেই বিষয়টি তিনি বললেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কি এমন কোনো সত্যিই কোনো আইন বা বিধি করা হয়েছে যে সেখানে ছাত্ররা কোনো ধরনের আন্দোলন বা সমাবেশ করতে পারবে না? আমি যদ্দূর জানি সেরকম কোনো আইন নাই। যে এমনিতে একটা সাধারণভাবে নিয়ম আছে, যখন নাকি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলে তখন স্টুডেন্টদেরকে বলা হয় যে তারা 12টা থেকে একটা সময় মিছিল, স্লোগান যা দেয় সেরকম, অন্য সময় তাদেরকে ডিসকারেজ করা হয় করার জন্য। এটা হচ্ছে সাধারণভাবে যখন ক্লাস চলে তখন এই নিয়মটা আমরা আমাদের এখানে রেখেছি। আমাদের এখানে স্যার আমরা দেখেছি যে ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তো আপনারা যেই দাবিটি করেছেন যে ছাত্রলীগের এই কাজটি, যেই অংশটি বা যেই ছাত্ররা করেছে তাদেরকে যারা উস্কে দিয়েছে অথবা প্ররোচিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, এই ব্যাপারে কোথাও কারো সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ হয়েছে কিনা, কর্তৃপক্ষের কারো সঙ্গে? আচ্ছা আমি বলি,
মানে আপনি ধরেন একটু পরে পরে আপনারা তো শব্দটা ব্যবহার করছেন, তো আমি বলি আমাদের এখানে যখন আন্দোলন হচ্ছে, এখানে আন্দোলন করছে ধরে নিন তরুণ শিক্ষক বেশিরভাগ তারাই করছে। আমি সরাসরি আন্দোলনের সঙ্গে আমি মানে তাদের প্রতি আমার একটা মানসিক একটা সাপোর্ট ছিল, কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য নানা রকম সিদ্ধান্ত নেওয়া, কখন কি করতে হবে আমি তার সঙ্গে কিন্তু একেবারেই যুক্ত ছিলাম না। তো এই 30 তারিখ সকালবেলা আমি খবর পেলাম যে ছাত্রলীগের ছেলেরা এসে সিঁড়িতে জমা হচ্ছে এবং সেখানে সিনিয়র শিক্ষকরা যাচ্ছেন, তখন আমার একটু মানে নার্ভাস লেগেছে যে তারা কি করে হঠাৎ করে, তাদেরকে বিশ্বাস করা যায় না। সেই জন্য আমি ওই দিন সকালবেলা ওখানে গিয়েছিলাম। কাজে আমি হঠাৎ করে আমি ওই দিন একটা খুব একটা খারাপ অভিজ্ঞতা হলো। আমি চোখের সামনে একটা ভয়ঙ্কর একটা তাণ্ডব দেখতে পেলাম, যেখানে ছাত্রলীগের ছেলেরা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে। তখন থেকে ওই 2-3 দিন থেকে আমি ওই শিক্ষকদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের সঙ্গে আছি। কাজে অ্যাকচুয়ালি আন্দোলনটা কিভাবে চলছে, কিভাবে করছে, সেটা আমার কাছে বললে আমি আসলে খুব ভালো বলতে পারবো না। এটার জন্য আমাদের যারা নাকি আন্দোলন করছেন তাদের ভিতরে যে মানে আহ্বায়ক আছেন, ওনারা হয়তো ভালো বলতে পারবেন, বুঝেছেন না? কাজে আমি ওই আন্দোলন সংক্রান্ত কোনো তথ্য আমি আপনাকে দিতে পারবো না আসলে, সরি। স্যার, তাহলে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কোন পরিপ্রেক্ষিতে আজকে আপনার এই যে অবস্থানটা, এই আন্দোলনের সঙ্গে সহ অবস্থান এবং বিশেষ করে ভিসির যেই কর্মকাণ্ডগুলি আমরা আগেও আপনার কাছ থেকে জেনেছি যে 2 মাসের মধ্যেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার সঙ্গে কাজ করা যাবে না, সেইটি অর্থাৎ যেই প্রেক্ষাপটে আজকে ছাত্ররাও নেমে এসেছে, তারাও মনে করছেন যে তারা যে প্রতিষ্ঠানটি আছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে তারা আস্থার সম্পর্ক পাচ্ছেন না, সেই বিষয়টা একটু আমরা জানতে চাই যে অনাস্থার জায়গাটি কোথায়। না শিওর, আমি এটা বলছি। তো যদিও ধরে নিন আমার এই কারো কোনো মানুষ সম্পর্কে নেগেটিভ কথা বলতে আমার আসলে ভালো লাগে না, বুঝেছেন, কিন্তু যেহেতু এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই জিজ্ঞেস করছে, কাজে আমাকে আসলে বলতে হচ্ছে। কারণ আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর আসার পরে আমি প্রায় মানে 2 মাসের ভিতরে আমি টের পেলাম যে উনি সবসময় যে সত্য ভাষণ করেন তা না, একাডেমিক কাউন্সিলেও এমন তথ্য দিয়েছেন যেটা আসলে সত্য নয়। কাজে ওইরকম একজন মানুষের নেতৃত্বে কাজ করতে আমার এখন যে বয়স হয়েছে, তাই না, আমার ভালো লাগে না আসলে। সেজন্য আমি একাডেমিক কাউন্সিলে যাওয়া ছেড়ে দিয়েছিলাম এবং আমার প্রফেসর ইয়াসমিন হক তিনিও ছেড়ে দিয়েছিলেন। কাজে আমরা ওর সঙ্গে যুক্ত নাই। আমরা ছাত্রদেরকে পড়াই, পরীক্ষা নেই, রিসার্চ করি, গবেষণা করি, ছাত্রদের অনুষ্ঠানে যাই, এই ধরনের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের সঙ্গে আমরা একেবারেই নিজেদেরকে আমরা সরিয়ে রেখেছিলাম। কিন্তু তারপরে যে জিনিসটা 2 মাস ভিতরে আমি বুঝেছিলাম, অন্য শিক্ষকরা হয়তো একটু বেশি সহ্য করেছে এবং তারা আলটিমেটলি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এখন তারা নানা ধরনের মানে অভিযোগ করে তারা মানে ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন শুরু করেছে। তো এটা কোনোভাবেই কিন্তু এই আমাদের যে শিক্ষকরা আন্দোলন করছিলেন তারা কিন্তু একদম মানে কি বলবো, এটাকে মানে গান্ধীবাদী আন্দোলন বলা যায়। এরা কোনো রকম মানে নাই, কারোর উপরে কোনো চাপ নাই, কারোর উপরে কোনো প্রেশার নেই। সাধারণত একটা আন্দোলন কেউ যদি খুব দ্রুত মানে করতে চায়, সাকসেসফুল করতে চায়, তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে সরকারের দৃষ্টি পড়ে, সবার দৃষ্টি পড়ে একটা সমাধানের দিকে এগিয়ে আসে। কিন্তু এই শিক্ষকরা যেটা করলেন, তারা চুপচাপ এই রেজিস্ট্রি বিল্ডিং এর বসে থাকতেন, ওই কি বলে সিঁড়ির উপরে বসে থাকতেন এবং রোজার সময় বসেছিলেন, ঈদের দিন বসেছিলেন, পুরো সময়টাতে তারা ওখানে বসেছিলেন, তাই না? কোনো রকম আন্দোলনে কোনো রকম ক্লাস পরীক্ষা বাতিল নাই, সবকিছু ঠিক মতন চলছে। কাজেই এই ছাত্ররা কোনো চাপ পড়ে নাই, ছাত্ররা পরীক্ষা দিয়ে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে, তাই না? ওরা দেখে মাঝে মাঝে যে শিক্ষকরা বসে আছে এবং হয়তো একটু অবাক হয় যে কেন শিক্ষক এখানে বসে আছেন, কি কারণ। ওরা কোনোভাবেই ইনভলভ হয়নি, ঠিক আছে? এবং হয়তো ইনভলভ হতো না আরো কখনো, যদি না ওই 30 আগস্টের ঘটনাটা ঘটতো, যেখানে ছাত্রলীগের ছেলেরা সেখানে বসে থাকলো, শিক্ষকদের যেখানে বসার কথা, কাজে শিক্ষকরা বাধ্য হলো দাঁড়িয়ে থাকতে ব্যানার নিয়ে। তখন ভাইস চ্যান্সেলর সাহেব ওখানে জোর করে ঢুকবেনি, যেভাবে হোক ছাত্রলীগের ছেলেরা তাকে জোর করে ঢোকানোর জন্য একটা ব্যবস্থা নিল এবং সেখানে তারা শিক্ষকদের উপরে মানে এটা একটা মানে সিসিটিভিতে ধরা পড়েছে আমাদের, সেটা আজকাল সবাই জানে, কাজে আমি ওইটা নিয়ে কোনো কথা বলছি না। এবং শুধু তাই না, ঘটনা ঘটার পরে মানে ভাইস চ্যান্সেলর সাহেব উনি একটা বিবৃতি দিলেন যে শিক্ষকরা তার গায়ের উপরে হাত তুলেছে। এটা একজন শিক্ষকের জন্য খুবই লজ্জার ব্যাপার। একজন শিক্ষক একজন ভাইস চ্যান্সেলর গায়ে হাত দিবে, তাই না? এটা কি হয় নাকি কখনো? শুধু তাই না, আমাদের দেশের খুব স্বনামধন্য পত্রিকা প্রথম আলো পর্যন্ত সেই খবরটা ছাপালো যে শিক্ষকরা ওনার গায়ে হাত দিয়েছেন। প্রথম আলো পত্রিকার সার্কুলেশন অনেক বেশি, বাংলাদেশের মোটামুটি সবাই জানে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমনই কি বলবো মানে তাদের মানসিকতার এতই দুর্বল যে তারা একজন ভাইস চ্যান্সেলরের গায়ে হাত দেয়, কিন্তু তারা কখনো গায়ে হাত দেয়নি আসলে। এখন এটা মুখের কথা তো আর কেউ বিশ্বাস করবে না, খুবই সৌভাগ্যবান আমরা যে একটা সিসিটিভিতে পুরো জিনিসটা ধরা পড়েছে এবং সেটা সবাইকে দেখানো হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে দেখা গিয়েছে যে অ্যাকচুয়ালি আসলে কোনো শিক্ষক ওনার গায়ে হাত দেয় নাই। ওরা হাত দিয়ে হয়তো তাকে
ভিতরে যখন যেতে না পারেন সেই জন্য হাতটা বিস্তৃত করে রেখেছিলেন, কিন্তু গায়ে হাত দেন নাই, কখনো গায়ে হাত দেন নাই। বরং উল্টোটা দেখা গিয়েছে যে ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষকের কলার ধরে তাকে ঝাঁকুনি দিয়ে তাকে সরিয়ে দিয়েছেন, অন্য ছাত্রলীগের ছেলেরা তাকে ধরেছে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং যারা ভিতরে ছিল তারা নানাভাবে নিগৃহীত হয়েছে। আমি সেই কথা বলতে চাই না, আমার বলতে লজ্জা করে। আমি ওখানে বসেছিলাম দেখার জন্য, এবং সেই দৃশ্যটা দেখে আমি খুব হতচকিত হয়ে গেছিলাম যে এটা কি সম্ভব কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই, এবং আমি আশা করি ভবিষ্যতে কখনো ঘটবে না, যেখানে ছাত্ররা এভাবে একজন শিক্ষকদের উপরে এভাবে আক্রমণ করে বসে। তো যাই হোক, যখন এই ঘটনাটা ঘটলো তখন স্বাভাবিকভাবে আমি যেরকম বিচলিত হলাম, আমার ধারণা ছাত্ররা ঠিক সে একইভাবে বিচলিত হলো, তাই না? কাজেই ওরা আমি আজকে দেখলাম যে ওরা সবাই নেমে এসছে রাস্তায়, ওরা বসেছে, ওরা স্লোগান দিচ্ছে। ছাত্রদের বয়স কম, তরুণ, তারা যখন দেখে যে তাদের শিক্ষকরে এভাবে নিগৃহীত করা হয়েছে, অপমান করা হয়েছে, তারা স্বাভাবিকভাবে তারা একটা প্রতিবাদ করে। কাজেই স্বাভাবিক গতিতেই যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আসলে। এবং এই শিক্ষকরা আমি জানি তাদেরকে খুব ভালো করে, তারা জীবনেও কখনো কোনো ছাত্রদেরকে কোনো কাজে ওরা ব্যবহার করবে না, শিক্ষকদের ব্যাপারে। কাজে ওরা একদমই তাদেরকে ব্যবহার করেনি, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি। ছাত্ররা স্বতঃস্ফূর্তভাভাবে এখানে নেমে এসছে। এখন এই হচ্ছে গিয়ে সিচুয়েশন, যেখানে ছাত্ররা প্রতি নেমে এসছে, এবং আমি যতদূর জানি তারা একটা কর্মসূচি দিয়েছে। ছাত্ররা বলেছে যে শনিবারের মধ্যে তারা চায় যে ভিসি যাতে পদত্যাগ করেন। তো এই বিষয়টি এখন শনিবার, আমরা জানি যে শনিবার খুব বেশি দূরে না, শনিবারের মধ্যে যদি পদত্যাগ না হয় সেই ক্ষেত্রে কি ধরনের অবস্থা হতে পারে, কোনো ধরনের আপনার আশঙ্কা আছে কিনা? এবং এই ক্ষেত্রে আমার কোনো আইডিয়া নেই আসলে। সেই যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমি জাস্ট একজন দর্শক, ঠিক আছে? আমি এখানে বসেছিলাম এবং দেখেছি যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। এবং আজকে আরেকটা জিনিস আমি জানলাম যে আমাদের যে দপ্তর প্রধান যারা আছেন তারাও এসে শিক্ষকদের সঙ্গে দেখা করে গেছেন। এখন তারা কোন পর্যায়ে দেখা করেছে সেটা আমি জানি না, বাট অবশ্যই সহমর্মিতা জানিয়ে গেছেন তাদের সাথে, তাই না? কাজেই এখন ছাত্র শিক্ষকরা ছিল, এখন কিছু দপ্তর প্রধানরা এসছেন, ছাত্ররা এসছে, তাই না? এবং আমি ঠিক জানি না এখন অবস্থা কোন দিকে যাবে, আমি সেটা ঠিক ভালোভাবে জানি না আসলে। স্যার, একটা শেষ প্রশ্ন জানতে চাই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, শুধু শাহজালাল না, আমরা দেখেছি ঢাকার বাইরের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আসলে ঢাকা থেকে শিক্ষকদেরকে পাঠানো হয় সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য। এই প্রক্রিয়াটি আসলে কেমন? এই প্রক্রিয়াটি নিয়ে কোনো ধরনের আপনার অবজারভেশন অথবা? না, অবশ্যই আমি বলি, আমি আবার একটু ক্ষমা চাই নিচ্ছি যে আমার একজন মানুষ সম্পর্কে নেগেটিভ কথা বলতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু আমাকে এখানে এটা বলতে হচ্ছে যেহেতু আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করলেন। যেমন এখন যে ভাইস চ্যান্সেলর আমাদের এখানে আছেন তিনি মোটামুটি আমাদেরকে, মোটামুটি না পরিষ্কারভাবে বলেছেন যে লবিং না করে এই দেশে কেউ ভাইস চ্যান্সেলর হতে পারে না, এবং তিনি লবিং করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই আপত্তিকর মনে হয় যে একজন মানুষ কেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য লবিং করবে, তাই না? একজন ভাইস চ্যান্সেলর, সে ভাইস চ্যান্সেলর হবে তার নিজের যোগ্যতায় এবং তার একাডেমিক যোগ্যতায়, তার গবেষণার যোগ্যতায় এবং তার যোগ্যতা আছে দেখে। কিন্তু আমি লবিং করে এক জায়গায় ভাইস চ্যান্সেলর হয়ে যাব, তার নিশ্চয়ই আর অনেকেই লবিং করেছে। ইনি লবিং এ হয়তো তার ছিল বেশি ছিল, তার পিছনে জোর বেশি ছিল, কাজে তাকে দেওয়া হয়েছে, তাই না? এটা আমার কাছে এটা গ্রহণযোগ্য না প্রথমত। তাই একজন ভাইস চ্যান্সেলর কেন লবিং করে একটা বিশ্ববিদ্যালয়ে আসবে? এবং যখন লবিং করে একজন ভাইস চ্যান্সেলর একটা বিশ্ববিদ্যালয়ে যোগ দেয়, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য তার কোনো মায়া মমতা থাকে না আসলে। ওই লবিংটা কোন পর্যায়ে আমি তো সেটাও জানি না, তাই না? এটা কি ধরনের লবিং, এর ভিতরে কোনো অর্থের ব্যাপার আছে কিনা? কাজেই পুরো জিনিসটা এত কি বলবো খুবই খারাপ আর কি। আর তাছাড়া আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি যে যথেষ্ট ভালো জায়গায় আছে, একাডেমিক্যালি বলেন, অন্য জায়গাতে বলেন, গবেষণার দিক থেকে বলেন। কিছুদিন আগে একটা আন্তর্জাতিক একটা সংগঠন আমাদের বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়কে যাচাই করেছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়টা সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছিল। কাজে আমরা তো বলতেই পারি যে হ্যাঁ, আমরা ভালোই লেখাপড়া করাচ্ছি, আমাদের ছেলেমেয়েদেরকে ভালোই গবেষণা করাচ্ছি, এবং আমাদের ইউনিভার্সিটি ম্যাচুরিটি হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক আছেন যারা নাকি প্রফেসর হয়েছেন, তাদের অভিজ্ঞতা আছে। কাজে এখান থেকে কাউকে ভাইস চ্যান্সেলর করার মতন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সেটাকে বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? কাজে আমাকে অফার করা হয়েছিল কোনো এক সময় ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য, আমি রাজি হই নাই। এবং কাজে সবাই যে রাজি হবে তা না, কিন্তু অন্যরা তো অনেকে রাজি হতেই পারে। কাজে আমার কাছে খুব ভালো লাগতো যদি আমি দেখতাম যে আমাদের যারা নাকি বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলছে, তরুণ অধ্যাপক যারা আছেন, কার্যকর অধ্যাপক যারা আছেন, তাদের থেকে যদি একজন ভাইস চ্যান্সেলর তৈরি করে দেওয়া হতো, প্রফেশনাল করা হতো, তাহলে একজন মানুষ, একজন অধ্যাপক যে নাকি সারা জীবন তার এখানে কাটিয়েছে, সে তার নিজের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছে, তাই না? এটা তো খারাপ না, তো এটা ভালোই। আমি মনে করি যে এই ঢাকা থেকে একজন
ভাইস চ্যান্সেলর এখানে পাঠিয়ে দেওয়া, এই কাজটা ধরে নিন এখন হয়তো আর আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আর প্রয়োজন নেই আসলে। অধ্যাপক জাফর ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে ছোট বিরতি, ফিরছি 40 সেকেন্ড পর।